বহুল প্রত্যাশিত কৃষক কার্ড উদ্বোধনে কাল টাঙ্গাইল যাচ্ছেন সরকার প্রধান। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকেই বিতরণ, বললেন কৃষিমন্ত্রী। বাংলা বর্ষবরণে সারা দেশে ব্যাপক প্রস্তুতি। যশোরের সংস্কৃতি কর্মীদের দিন রাতের ব্যস্ততা, কোনো নিরাপত্তা হুমকি নেই বলছে ডিএমপি। ঢাকার অপরাধ জগতে নতুন আতঙ্ক পেন গান, ভয়ঙ্কর মারণাস্ত্রে ঘুম হারাম আইন শৃঙ্খলা বাহিনীর। অস্ত্রের রুট নিয়ে অনুসন্ধানে গোয়েন্দারা। এবং ঢাকার 2টি সহ 4 সিটিতে দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকাদান। পটুয়াখালী মেডিকেল কলেজের শয্যা জনবল সংকটে সেবা কার্যক্রম ব্যাহত। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে কাল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে টাঙ্গাইল সহ আশেপাশের জেলায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। শহরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বহুল প্রত্যাশিত কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে পহেলা বৈশাখ। এই উপলক্ষে মঙ্গলবার টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে দেশব্যাপী প্রি পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর কৃষক সমাবেশে ভাষণ দেবেন। পরে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন সরকার প্রধান। তার আগমন ঘিরে শহরের রাস্তাঘাট মেরামত করা হয়েছে। তৈরি হচ্ছে গেট ও তোরণ। স্টেডিয়ামে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা টাঙ্গাইলবাসী অনেক খুশি। কৃষি কার্ডের আমাদের যে পরিকল্পনা, সরকারের পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। আমরা কৃষকরা যেন সুন্দরভাবে পেতে পারি, সেই উদ্যোগকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত বিএনপি ও তার অঙ্গ সংগঠন। রাস্তার 2 ধারে বিএনপির উদ্যোগে সকলেই আমরা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবো। জেলা প্রশাসন বলছে প্রধানমন্ত্রীর সফর সফল করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করি, সকল কিছুই আপনার স্বাভাবিকভাবে আমরা সম্পন্ন করতে পারব। এদিকে কৃষক স্থল পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এটি স্মরণকালের সুন্দর অনুষ্ঠান হতে যাচ্ছে। এই টাঙ্গাইল থেকেই কৃষি কার্ড উদ্বোধন হবে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আপনারা দেশবাসী, বিশেষ করে টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দের সাথে এই প্রোগ্রামটি গ্রহণ করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষকদের কল্যাণ ও উন্নয়নে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি টাঙ্গাইল থেকে শুরু হওয়ায় গর্বিত এই জেলার বাসিন্দারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সরকার কৃষি কার্ড বিতরণ করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। রোববার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, দেশের কৃষকদের উৎপাদনের সঙ্গে চাহিদার মিল রেখে কৃষিখাতকে লাভজনক করার ক্ষেত্রে মনোযোগ দেওয়া হবে। কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট উপযোগী কৃষক কার্ড প্রদানে সরকার গঠনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন। কৃষক কার্ড প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে একটি সার্বজনীন ব্যবহারযোগ্য ডিজিটাল ইউনিক পরিচয়পত্র প্রদান। অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। জানান, গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট, সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইন করা হবে। রোববার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিলগুলো যাচাই বাছাই করে আবারও সংসদে উত্থাপন করা হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
অন্তর্বর্তী সরকারের সময় পাশ হওয়া 133টি অধ্যাদেশের মধ্যে শনিবার সংসদে হুবহু পাশ করা হয় 98টি। 15টি সংশোধিত আকারে, অন্য 20টির মধ্যে অধিকতর যাচাইয়ের জন্য পরবর্তীতে বিল আনার জন্য 16টি ও 4টি পুরোপুরি বাতিল করে দেয় সংসদ। রোববার সচিবালয়ে সংসদে পাশ হওয়া অধ্যাদেশগুলো নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সালাউদ্দিন আহমদ বলেন, সময় স্বল্পতায় সবগুলো বিল পাশ করা সম্ভব হয়নি। বিরোধী দলের সমালোচনার জবাব দেন তিনি। দুই একটা বিলের ক্ষেত্রে আমি দেখেছি মাননীয় স্পিকার কয়েকজনকেও চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন। 2 মিনিটের জায়গায় যেটা আগের ট্রেডিশন 10 মিনিট 15 মিনিট করে দিয়েছেন, এবং সমস্ত বক্তব্যগুলো দেখা গেছে তারা বাইরে থেকে রেডি করে নিয়ে গেছে, হুইচ ইজ গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। এবং ওখানে আবার নির্বাচনের কিছু ইস্যু তুলে এবং অন্যান্য অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। গুম ও মানবাধিকার কমিশনের বিলটি অধিকতর বিবেচনার জন্য পাশ করা হয়নি বলে জানান আইনমন্ত্রী। আপনি গুমের ডেফিনেশন অন্তর্ভুক্ত করলেন আইসিটি একটা আইন পাশ করে, সেইটার থেকে সেখানে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক গুমকে বলা হচ্ছে। এই আইনের মধ্যে, গুম কমিশন আইনের মধ্যে এটাকে আরবার ডিফারেন্সিয়েট করলেন না। তারপরে যে কি করলেন, গুম কমিশন একটা ডিফাইন করলেন, ডিফাইন করে বললেন মানবাধিকার কমিশনই গুম কমিশন। একটা অ্যাম্বিগুইটি থেকে গেল। পাশ না করা বাকি অধ্যাদেশগুলোও স্বচ্ছতার সঙ্গে যাচাই বাছাই শেষে বিল আকারে উত্থাপন করা হবে বলে জানান তিনি। 117টাকে মোটামুটি আইনে পরিণত করেছি। বাকিগুলো কমিটমেন্ট আছে, বাকিগুলোর ব্যাপারে আমাদের কমিটমেন্ট আছে, আমাদের সদিচ্ছার কোনো অভাব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশি কর্মীদের জন্য খুব শিগগিরই আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বলেন, সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানি করবে সরকার। এ বিষয়ে মালয়েশিয়া সরকারও আন্তরিক। এদিকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ জানান, আগামী 17 এপ্রিল শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট। ওই দিন রাতে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সম্প্রতি মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং এই মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। 3 দিনের সফরে মালয়েশিয়ায় উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কম খরচে বাংলাদেশ থেকে অধিক দক্ষ জনবল নিয়োগের বিষয়ে আলোচনা হয় সেখানে। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মালয়েশিয়ার সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বলেন, সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানি করা হবে। এই প্রক্রিয়াটাকে সিন্ডিকেট মুক্ত করবার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি যেন করেন। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী সে বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রধান লক্ষ্য, স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে কত দ্রুত কত বেশি সংখ্যক মানুষ বিদেশে কাজ করতে পারবেন, জনশক্তি রপ্তানি করতে পারবো, সেটি ছিল আমাদের মূল প্রাধান্য। বিএনপি সবসময় জনশক্তি রপ্তানিকে আমাদের অর্থনীতিকে অগ্রযাত্রার একটি প্রধান বাহন মনে করি। এটি আমাদের জন্য গৌরবের একটা বিষয়। প্রবাসীদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মাহাদি আমিন জানান, শিক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে নতুন দ্বার উন্মোচনে আগ্রহী মালয়েশিয়া। তিনি বলেন, দেশটির সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। মালয়েশিয়া মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বরণ করে নিয়েছেন, তিনি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন, মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদেরকে আন্তরিকতার সাথে বলেছেন সব সমস্যা ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে সামনে সমাধানের উদ্যোগ গ্রহণ করব। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ বলেন, চলতি বছরের হজ ফ্লাইট আগামী 17 এপ্রিল শুরু হবে। হাজিদের খেদমত করার জন্য উনি নির্দেশ প্রদান করেছেন। হাজিদের যেভাবে সুন্দর এবং ভালোভাবে হজ পালন করতে পারে হাজিরা, সেই বিষয়ে উনি অনেক নির্দেশনা দিয়েছেন। 17 তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। 2-1 দিনের মধ্যে সরকার প্রধান হজ ক্যাম্পে যাবেন বলেও উল্লেখ করেন ধর্মমন্ত্রী। হাজি ক্যাম্পের অবস্থা দেখার জন্য উনি নিজেই যাবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ,
ঢাকা। বলেছেন আমি হাজিকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বরণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানী জুড়ে। রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার বিকেলে রমনা বটমূল পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, নববর্ষ উদযাপন ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। অনুষ্ঠান স্থলের চারপাশে এবং শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুট পেট্রোল এবং পুলিশের লাইনিং ব্যবস্থা থাকবে। অনুষ্ঠান স্থলের গুরুত্বপূর্ণ স্থানের উপর থেকে মনিটরিং করার জন্য পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষণ টাওয়ার সহ রুফটপে ফোর্স মোতায়েন থাকবে। ডিবি এবং সিডিটিসির পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে নতুনের কেতন ওড়াতে উন্মুখ হয়ে আছে দেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত যশোর। প্রায় 5 দশক ধরে সার্বজনীন এই উৎসব আয়োজনে ঐতিহ্য রয়েছে জেলাটির। আর সেই আনন্দকে বর্ণিল রূপ দিতে দিন রাত ব্যস্ত সময় পার করছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। স্বাধীন মোহাম্মদ আবদুল্লার তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যশোরের আনাচে কানাচে এখন রঙের ছড়াছড়ি, চলছে নাচ গানের প্রস্তুতি। তুলির আঁচড়ে প্রাণ পাচ্ছে মাটির তৈরি ঐতিহ্য। আর বাঁশ, কাগজের শৈল্পিক কারুকাজে তৈরি হচ্ছে হাতি, ঘোড়াসহ লোকজ সব প্রতিকৃতি। বৈশাখ বরণের ঐতিহ্য শতাধিক বছরের হলেও শোভাযাত্রার বয়স 4 দশকের। 1985 সালে চারুপীঠ যশোরে এই শোভাযাত্রার উদ্ভাবন করে আর কি। যশোরে থেকেই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল। সেই উদ্যোগটি আজ বিশ্বময় স্বীকৃত, ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে 2016 সালে। পহেলা বৈশাখের ভোরে যশোর শহরের মানুষ নানান সাজে ভিড় করেন পৌর উদ্যানে। গত 5 দশক ধরে এই রেওয়াজ তাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। সেই আয়োজন করে উদীচী যশোর। উদীচী যশোর জেলা সংসদ প্রতি বছরের মতন এবছরও বাংলা নতুন বছরকে বরণ করার সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এই উৎসবের জন্য অধীর অপেক্ষায় থাকা জেলার সাংস্কৃতিক কর্মীদের উৎসাহের কমতি নেই। আমরা এবার চেষ্টা করেছি পয়লা বৈশাখের নাচ উপলক্ষে হচ্ছে যে রংপুরের ভাইয়া গানগুলোকে প্রায়োরিটি দেওয়া, কারণ আমরা চলে যেতে চাচ্ছি 50 বছর পূর্তি উপলক্ষে মাটির শেকড়। জেলার 40টি সাংস্কৃতিক সংগঠনের প্রস্তুতি চলছে সকাল থেকে রাত অবধি। সারা দেশের মতো যশোরে আমাদের বর্ণিল সাজে আমরা সম্মিলিতভাবে এটা উদযাপন করি। এখানে আনন্দ শোভাযাত্রা হবে। শোভাযাত্রার পাশাপাশি যশোরের প্রায় প্রতিটি সাংস্কৃতিক সংগঠন তারা তাদের নিজস্ব অনুষ্ঠান করবে। বৈশাখের প্রথম ভোরে যশোরের রাজপথ রঙিন হয়ে উঠবে হাজারো মানুষের পদভারে। ঢাকের শব্দ আর বাঁশির সুরে নতুন বছরকে বরণ করে নিতে এখন শুধু সময়ের অপেক্ষা। আফরিন পপি, মোহনা সংবাদ। অপরাধ জগতে নতুন আতঙ্কের নাম পেনগান। একটি হত্যা মামলার তদন্ত করতে গিয়ে নতুন এই আগ্নেয়াস্ত্রের সন্ধান পায় গোয়েন্দারা। আর এতেই ঘুম হারাম আইন শৃঙ্খলা বাহিনীর। দেখতে অবিকল কলমের মতো এই অস্ত্রটি অপরাধীদের হাতে এখন ভয়ঙ্কর এক মারণাস্ত্র। গোয়েন্দাদের দাবি, দেশে মরণঘাতী এই অস্ত্র প্রবেশে কারা জড়িত, কোন রুট দিয়ে এগুলো এসেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। আর বিশেষজ্ঞরা বলেন, দ্রুত এই অস্ত্রের চালান রোধ ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না গেলে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়বে জনমনে। এমদাদুল হক খানের প্রতিবেদন। দেখতে অবিকল স্টিলের কলম, উপরে একটি পুশ বাটন এবং সামনে সূচালো নিব। তবে এতে কোনো কালি নেই, ভেতরে গুলি। মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিবার বুলেট। সাধারণ মানুষের চোখে এটি কেবলই একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে ভয়ঙ্কর এক মারণাস্ত্র।
সম্প্রতি পুরান ঢাকায় এক যুবদল নেতাকে হত্যা চেষ্টায় এমন পেনগান বা কলম পিস্তল ব্যবহারের তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে এর ব্যবহারে রাজধানীতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আকারে ছোট হওয়ায় সহজে লুকিয়ে রাখা যায় এবং গুলি ছোড়ার আগে শনাক্ত করা কঠিন। ডিবির যুগ্ম কমিশনার জানান, এটি কোনো সাধারণ আগ্নেয়াস্ত্র নয়। এর আগে ঢাকায় এ ধরনের অস্ত্র ব্যবহারের রেকর্ড নেই। গত 3 তারিখে তাঁতিবাজারে একটি শুটিং ইনসিডেন্ট হয় এবং যে শুটিং ইনসিডেন্টে আপনার এই পেইন গান অস্ত্রটি ব্যবহার করে তৎপ্রেক্ষিতে একটা মামলা হয় এবং মামলা হওয়ার সাথে সাথে আমরা ডিবির যে আভিযানিক দল আমরা ছায়া তদন্তের কার্যক্রম শুরু করি। মূলত এখান থেকেই আপনার পেইন গান যে একটা ঘটনায় ব্যবহার করেছে, এখান থেকে আমাদের প্রথম তথ্যটা আসে। সম্পূর্ণরূপে ব্যতিক্রমী একটি অস্ত্র, অর্থাৎ স্বাভাবিক অস্ত্রের চেয়ে এটি একটু ব্যতিক্রমী ছোট্ট একটি অস্ত্র যেটা কলম সাদৃশ্য। কিভাবে এই অস্ত্র দেশে এলো, কারা তৈরি করেছে বা পাচারকারী এবং অন্য কোথাও ব্যবহার হয়েছে কিনা তা অনুসন্ধানে একাধিক টিম কাজ করছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। কোন রুটে আসলো এবং ঢাকা শহরের কোথায় কোথায় এসেছে বা অন্যান্য কোথায় কোথায় এসেছে, অন্যান্য অপরাধীদের কাছে এই অস্ত্রটি আছে কিনা, অর্থাৎ ইললিগ্যাল ট্রেডটা কারা করে, এই বিষয়টা আমাদের বের করে আনা। অপরাধ বিশ্লেষকরা আশঙ্কা করছেন প্রাণঘাতী এই অস্ত্র জনজীবনকে হুমকির মুখে ফেলতে পারে। এটি কিন্তু বন্দুকের মধ্যে সবচেয়ে আপডেট এবং বহনযোগ্য, খুব সহজে বহনযোগ্য অস্ত্র। এখন এটি তো বাংলাদেশে যে আসার বা বাংলাদেশে আসছে বা এটার ব্যবহার, এটি তো আমাদেরকে আতঙ্কিত করছে। বিশেষ করে এর যে খুব সহজে বহনযোগ্য, কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করতে চায় অথবা কোনোভাবে এই অস্ত্র ব্যবহার করে তাকে শারীরিকভাবে জখম করতে চায়, এটা খুবই সহজ। এই মারণাস্ত্রের পাচার এবং ব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ এই অপরাধ বিশেষজ্ঞের। এই অস্ত্র বা এই পেনগান আর কি পরিমাণ বা কি সংখ্যায় বাংলাদেশে আছে সেটাও খুঁজে বের করা এবং যারা এনেছে, যাদের কাছে আছে, তাদেরকে আইনের আওতায় আনতে না পারলে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াবে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকার 2টি সহ ময়মনসিংহ এবং বরিশাল সিটিতে দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকাদান। এতে 6 মাস থেকে 5 বছর বয়সী 12,19,957 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে ঝালকাঠি এবং জয়পুরহাটে বেড়েছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। হাম ও এর উপসর্গ নিয়ে রবিবার আরও 10 শিশুর মৃত্যু হয়। এর মধ্যে উপসর্গ নিয়ে 6 এবং নিশ্চিত হামে আরও 4 শিশু মারা গেছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। 250 শয্যার এই হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন প্রায় 800 থেকে 1000 রোগী। শয্যা সংকট, জনবল ঘাটতি ও সেবার অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। খোকন হাওলাদারের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে শিশু ওয়ার্ডের পরিস্থিতি ভয়াবহ। 40 শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা 447 জন। হাম, ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। প্রতি বেডে চিকিৎসা নিচ্ছে 2 থেকে 5 জন রোগী। হাসপাতালের বারান্দা ও খোলা জায়গা রোগীতে পূর্ণ। রোগীদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত বেড, ডাক্তার, নার্স ও ওষুধ না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সবকিছু বাইরে থেকে কেনা লাগে, এখানে আমরা কোনো কিছু পাইতেছি না। খালি বেডে মনে করেন 3-4 জন বেডের মধ্যে ওষুধ বড়ি সবই কেনা লাগে, হেরাকলে ফুরিয়ে দিয়ে যায়। একটা বেডে 5 জন রোগী, এটা কিভাবে আমরা সামলাবো? শুধু জ্বর নিয়ে এসেছি বাড়ি থেকে, এখন এই জায়গার পরিবেশ আইয়া বমি হয়েছে, পেটে ব্যথা হয়েছে, ঠান্ডি হয়েছে, কাশি হয়েছে। এত রোগীর সেবা দিতে চাপের মুখে পড়ছেন নার্সরা। রোগীরাও সেবা ঠিক মতন পাচ্ছে না, আমরাও দিতে পারতেছি না। অল্প জায়গার ভিতরে অনেক মানুষ থাকার কারণে গায়ে তাপমাত্রার ফলে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। রোগীর চাপে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত ওয়ার্ড ও জনবল না থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে জানান চিকিৎসকরা। 40টা বেড আছে পটুয়াখালী এই 250 বেডের হাসপাতালে, কিন্তু ভর্তি আছে হলো 222 জন। তাহলে এখন বোঝা যায় যে এক বেডের এগেইনস্টে 3 জন, 4 জন, 5 জন করে আছে। গরমটা মানে বাড়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি আমাদের রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী। 550-600 প্রতিদিন লাফিয়ে লাফিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। এর থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই যে না আমরা একটু রোগীদেরকে
সুন্দরভাবে রেখে চিকিৎসা দিতে চাই। তো সেক্ষেত্রে শয্যা বৃদ্ধির কোনো বিকল্প নাই। নতুন ভবন নির্মাণ, শয্যা বৃদ্ধি ও জনবল নিয়োগের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে হাসপাতালটির সেবা আরও বিঘ্নিত হবে বলে আশঙ্কা করছেন রোগী ও স্বজনরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নববর্ষকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে নেত্রকোনার মৃৎশিল্পীদের আঙিনা। মাটির পুতুল, হাতি, ঘোড়া আর শৌখিন খেলনা তৈরিতে এখন দম ফেলার ফুসরত নেই কুমোরপাড়ায়। পূর্বপুরুষের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতিকূলতার মাঝেও কাজ করে যাচ্ছেন তারা। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নেত্রকোনায় মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি জীবন্ত হয়ে উঠেছে শিল্পকর্মে। নেত্রকোনা সদর উপজেলার বড় গারো গ্রামের কুমোরপাড়ায় বইছে উৎসবের আমেজ। বাংলার নববর্ষকে সামনে রেখে দিনরাত এক করে কাজ করছেন মৃৎশিল্পীরা। বৈশাখী মেলার প্রধান আকর্ষণ মাটির খেলনা, তাই ঘরে ঘরে এখন শোভা পাচ্ছে মাটির পুতুল, ব্যাঙ, হাতি, ঘোড়া আর পালকি সহ হরেক রকমের ঐতিহ্যবাহী খেলনা। বছরের অন্য সময় চাহিদা কম থাকলেও বৈশাখ এলেই ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। মাটি তৈরি করি, পাড়াই পরে জিনিসগুলো বানাই, পরে দি ফুরি, পরে দি আবার রং করি, অনেক পরিশ্রমের কাজ। হাতি, ঘোড়া, মাছ, মোরগ, পাখি, ব্যাঙ, কাঠ, কড়াই, তুলে তোলা সবকিছু মেলা হয়। 6 মাস বানানো হয় আর 1 মাস রং করা হয়, তারপরে পয়লা বৈশাখে একদিনেই বিক্রি করা হয়। তবে আধুনিক প্লাস্টিক পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। শিল্পীরা বলছেন আগের মতো লাভ না হলেও পূর্বপুরুষের ঐতিহ্যকে স্মৃতি আর ভালোবাসায় ধরে রেখেছেন এই পেশা। এখন তো অনেক সিলভার এবং প্লাস্টিক, এখন অনেক কিছু আপনার মাটির জিনিস আর নেয় না। মাটির দই পাতির মধ্যে তো ভাত আগে এখন পাক করে না, আগে তো মাটির দই পাতির মধ্যে ভাত পাক করছে। সবকিছু কিনা কাটা করি, কিনো মাটি, কিনো লাঠি, কিনো কিনে খায়া খুঁজছে না পাইলাম এলা কর্ম বাড়ি থেকে যেমন রাতের কাম কর্ম করলাম। এক সময়ের সমৃদ্ধ এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে ক্ষুদ্র ঋণ সহায়তা সহ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মৃৎশিল্পীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমাদের বেসিকের প্রশিক্ষণ আছে, এটা জেলা পর্যায়ে নেই, এখনো চালু হয় নাই। মানে ঢাকাতে হেড অফিস পর্যায়ে মৃৎশিল্পের উপর প্রশিক্ষণ দেওয়া হয়, আর জেলা পর্যায় থেকে তাদেরকে নিবন্ধনের আওতায় আনা হয় এবং ছোট যে আর্থিক সহায়তা, ঋণ সহায়তা, সেটা জেলা পর্যায় থেকে দেওয়ার সুযোগ রয়েছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে নেত্রকোনার এই মৃৎশিল্প আবারও হারানো গৌরব ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুস্থ পরিবারের মাঝে অনুদান প্রদান করেছেন সমাজ কল্যাণ এবং শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। সাতক্ষীরা শ্যামনগরে নদীর চরে নির্বিচারে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা দিঘলিয়ায় কৃষির আধুনিকায়ন এবং হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধি নিশ্চিতে বীজ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় শিক্ষার্থীদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের গাংনীতে 2 দিনব্যাপী 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ এর ভালুকায় বাংলা নববর্ষের আয়োজনকে বর্ণিল ও সুশৃঙ্খল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের DGM কর্মচারীদের সাথে অশোভন আচরণ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বরগুনা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরা। জয়পুরহাটের 5 বিপিতে আলু চিপস তৈরি বিষয়ক 2 দিনের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করেছে জয়পুরহাট ব্রাক। হবিগঞ্জের অলিপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কুড়িগ্রামে নাগেশ্বরীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে জলাবদ্ধতা নিরসনে ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণের কাজ উদ্বোধন করেন নাটোর ৪ আসনের এমপি আব্দুল আজিজ। রাঙামাটির নতুন পাড়া পোস্টাল অফিস কলোনি ও মাদ্রাসা পাড়ার বাসিন্দারা এক নারীর বিরুদ্ধে অভিযোগ তুলে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুরে আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয় নিয়ে মতবিনিময় সভা করে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস.এ. জিনা কবির। কুষ্টিয়ার কুমারখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সিরাজগঞ্জের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখা। চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানাকে পাগলা উপজেলা নামকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইরানের বিরুদ্ধে সীমিত পরিসরে সামরিক হামলা শুরুর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি আলোচনা অচল অবস্থায় পড়ার পর ট্রাম্প ও তার উপদেষ্টারা কিছু পদক্ষেপ বিবেচনা করছেন। এর মধ্যে হরমুজ প্রণালীতে অবরোধের পাশাপাশি সীমিত সামরিক হামলাও একটি বিকল্প হিসেবে দেখা হচ্ছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। হামলায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেলার খবর। ফুটবল। আলফাজ আহমেদকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগের চলতি আসরে মোহামেডানের হতাশাজনক ফলাফলের কারণে তাকে বিদায় করেছে ক্লাব। 10 ম্যাচে মাত্র 11 পয়েন্ট নিয়ে দলটি টেবিলের 7ম স্থানে অবস্থান করছে। সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে 2-1 গোলে হারের পরই তাকে বরখাস্ত করা হয়। এছাড়া আলফাজের সহকারী আব্দুল কাইয়ুম সেন্টু ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবে মৌসুমের বাকি সময়টা পার করবেন। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে জানিয়ে দিব প্রথম আলো শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, বিচার বিভাগ গুমসহ বাদ পড়া বিষয়ে নতুন বিল আনা হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়নি, আবার অনিশ্চয়তা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, 21 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠকে চুক্তি হয়নি, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয়। সমকাল শিরোনাম করেছে, পালা করে চলছে পণ্য ও যাত্রীবাহী নৌযান, সমঝোতা হয়নি, আবার মুখোমুখি দুই দেশ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, ইসলামাবাদ সংলাপ ব্যর্থ, লেবাননে দীর্ঘ হচ্ছে লাশের সারি। যুগান্তর শিরোনাম করেছে, পারমাণবিক শর্ত ও আস্থার সংকট, ব্যর্থ বৈঠক, ঝুঁকিতে যুদ্ধবিরতি। আলোচনা ভেস্তে যাওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ, স্বনির্ভরতা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার, ট্রাম্প orders blockade of Hormuz as talks falter. Government to make all ordinances valid, say ministers. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বহুল প্রত্যাশিত কৃষক কার্ড উদ্বোধনে কাল টাঙ্গাইল যাচ্ছেন সরকার প্রধান। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকেই বিতরণ, বললেন কৃষিমন্ত্রী। বাংলা বর্ষবরণে সারা দেশে ব্যাপক প্রস্তুতি। যশোরের সংস্কৃতি কর্মীদের দিনরাতের ব্যস্ততা, কোনো নিরাপত্তা হুমকি নেই বলছে ডিএমপি। ঢাকার অপরাধ জগতে নতুন আতঙ্ক পেন গান, ভয়ঙ্কর মারণাস্ত্রে ঘুম হারাম আইন শৃঙ্খলা বাহিনীর, অস্ত্রের রুট নিয়ে অনুসন্ধানে গোয়েন্দারা।
এবং ঢাকার 2টি সহ 4 সিটিতে দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকাদান। পটুয়াখালী মেডিকেল কলেজে শয্যা জনবল সংকটে সেবা কার্যক্রম ব্যাহত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।